প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব ১৬। স্নিগ্ধতায় মোড়া এক সোনালি সকাল, চারিদিক নিসর্গের মিষ্টি মধুর আবেশে ভেসে যাচ্ছে। পাখিদের কিচিরমিচির, হালকা বাতাসে মৃদু পরশ, আর প্রভাতের কোমল আলোয় ঝলমল করছে পুরো চৌধুরী ভিলা। ঘড়ির কাঁটা তখন প্রায় ৯টা সুই সুই। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে সুগন্ধি ধোয়া মাহিমা চৌধুরী ও সায়রা চৌধুরী। দুজনে সকালবেলায় প্রস্তুতিতে ব্যস্ত। পাটের টুংটাং শব্দে যেন সুরের মূর্ছনা বেজে উঠছে পুরো ঘর জুড়ে। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজার সামনে এসে থামল রোহিত। চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, বড় আম্মু, কৌশিক ভাইয়া কোথায়? মাহিমা চৌধুরী হাঁড়িতে ঢাকনা চাপিয়ে উত্তর দিলেন, আরও ঘন্টাখানেক আগে নাস্তা করে চলে গেছে অফিসে। রোহিত একদমে বলল, ও শিট, কিন্তু বড় আম্মু, ভাইয়ার না আজ 10টার সময় যাওয়ার কথা ছিল। কি হয়েছে রোহিত, কোনো দরকার? না বড় আম্মু, তেমন কিছু না। কথাটা বলে একটু থামল সে। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আম্মু, তিয়াশা কোথায়? ওকে কোথাও দেখছি না যে। সায়রা চৌধুরী তরকারি নাড়া দিতে দিতে শান্ত গলায় বললেন, গতকাল সন্ধ্যার দিকে তার কোন এক বান্ধবীর বাড়িতে গেছে, সেখানে ১-২ দিন নাকি থাকবে। রোহিতের মুখ গম্ভীর হয়ে গেল। এই জ্বর শরীরে তুমি ওকে যেতে দিলে কেন? একবার বাড়িতে আসুক খালি। সায়রা হেসে ফেললেন একটু, তুমি জানো না তোমার বোন কেমন, কারো কথা শোনে নাকি? রোহিত দাঁত চেপে বলল, একবার আসুক, তারপর বুঝাচ্ছি আমি। মাহিমা চৌধুরী এবার হালকা ধমকের সুরে বললেন, হইছে হইছে, তোমাকে এত ওকালতি করতে হবে না। রোহিত আর কিছু বলল না, মুখে একটা কথা না বলে নিঃশব্দে সোজা নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। করিডোরটা তখন বেশ নীরব, দুপাশের দেওয়ালে ঝোলানো আলোর ছায়া দুলছে হালকা বাতাসে। ঠিক তখনই হঠাৎ এক ঝটকা ধাক্কা। রোহিতের হাতে থাকা ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সামলে নিতে গিয়েই দেখলো একজন মেয়ে তার সাথে ধাক্কা খেয়ে ঠিক তার সামনে মেঝেতে পড়ে আছে। মুহূর্তের মধ্যে দুজনের চোখাচোখি। নীল রঙের শাড়ি পরা মেয়েটি ফর্সা ত্বক, চোখে একরাশ বিস্ময়, আর চুলগুলো এলোমেলো হয়ে মুখ জুড়ে ছড়িয়ে আছে। যেন কোনো দৃশ্যমান শৃঙ্খলার মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে সেখানে। রোহিত হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই মেয়েকে সে আগে কখনো দেখেনি চৌধুরী বাড়িতে। কে এই অচেনা রমণী? মেয়েটি বিরক্ত স্বরে চোখ পাকিয়ে বলল, আজব লোক তো আপনি, চোখ নেই নাকি, দেখে চলতে পারেন না? রোহিতের মুখে কোনো সাড়া শব্দ নেই, সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো সেই শুধু মেয়েটির মুখে নিবদ্ধ, যেন চোখের পলক ফেলতেও ভুলে গেছে। মেয়েটি কপালে বিরক্তি নিয়ে হঠাৎ একটু চেঁচিয়ে উঠল, চোখের সাথে কি কানও গেছে নাকি? শুনতে পাননি কি বললাম? এবার যেন হুঁশ ফেরে রোহিতের। বিহম্বল কণ্ঠে আমতা আমতা করে বলল, সরি সরি, আসলে আমি। তার কথা শেষ হওয়ার আগে মেয়েটি তীক্ষ্ণ গলায় বলে উঠল, মেয়ে দেখলেই খালি শরীরের সাথে ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না, স্টুপিড? রোহিত চোখ বড় বড় করে তাকালো মেয়েটির পানে। রাগ হচ্ছে, তাও যথাযথভাবে। ঠান্ডা মাথায় বলল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসলে কি? আসলে আসলে হ্যাঁ, এখন তো হাজারটা বাহানা দিবেন জানি। আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। ধ্যাত, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। রোহিত এবার একটু কড়া গলায় বলল, ও হ্যালো মিস, আমি জেনে বুঝে কিছু করিনি, তাই শুধু শুধু আমাকে দোষ দেবেন না। বলেই সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাতটা ধরে উঠুন। মেয়েটি তার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, থ্যাঙ্কস, আপনার সাহায্যের কোনো দরকার নেই আমার। বলেই মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হালকা নিচু হয়ে হাত দিয়ে শাড়ির ভাঁজগুলো ঠিক করতে লাগলো। রোহিত তখনও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে পাখার মৃদু বাতাসে মেয়েটির পিঠে থাকা শাড়ির আঁচলটা সরে গেল। আঁচল সরতেই তার ফর্সা পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে পড়ল। রোহিতের দৃষ্টি অনিচ্ছাকৃতভাবেই সেই দিকে স্থির হয়ে রইল। গলা শুকিয়ে এলো, একটানা কয়েকবার শুকনো ঢোক গিলল সে। মেয়েটি তখন সোজা হয়ে দাঁড়ালো, চোখ তুলে রোহিতের দিকে তাকিয়ে বেশ চমকে গেল। ভ্রু কুঁচকে বলল, আপনি এখনো এখান থেকে যাননি? আর এভাবে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? অসহ্য তো। রোহিত গলার ভেতর শুকনো ঢোকটা জোর করে গিলে ফেলল। তারপর কিছু বলতে না পেরে চোখের ইশারায় কি যেন বোঝানোর চেষ্টা করলো। মেয়েটি মুখে স্পষ্ট বিরক্তির ছাপ নিয়ে বলল, চোখ দিয়ে কি ইশারা করছেন? মুখ নেই আপনার? রোহিত আবারও একটা শুকনো ঢোক গিলে ফিসফিস করে বলল, না মানে, আপনার দেখা যাচ্ছে। মেয়েটি ভ্রু কুঁচকে বলল, হোয়াট? রোহিত এবার কুণ্ঠিত ভঙ্গিতে আঙুল তুলে ইশারা করে বলল, ইয়ে না মানে, ওই যে আপনার ওই ইয়েটা দেখা যাচ্ছে। মেয়েটি রোহিতের আঙুলের দিক অনুসরণ করে তাকাতেই
হঠাৎ বুঝে উঠল বিষয়টা। মুহূর্তেই সে লজ্জা আর রাগে শরীরের আঁচল দিয়ে নিজেকে ঢেকে নিল। পরের মুহূর্তেই ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল, তিয়াশা! মেয়েটির এমন চিৎকারে তিয়াশা রুম থেকে দৌড়ে হলরুমে প্রবেশ করলো। শরীরে জ্বরের মতো দুর্বলতা থাকলেও পায়ে শক্তি রাখলো। মেয়েটি রোহিতের একদম কাছে এসে এক হাত দিয়ে রোহিতের কলার চেপে ধরে আঙুল তুলে একটু রাগান্বিত স্বরে বলল, ইউ। রোহিত তৎক্ষণাৎ সরল ভঙ্গিতে সরে গিয়ে বলল, সরি সরি সরি। ততক্ষণে তিয়াশা মেয়েটার পাশে এসে দাঁড়ালো, কণ্ঠে সতর্কতার আভাস নিয়ে বলল, নিধি কি করছিস, ছাড় আমার ভাইয়াকে। কিন্তু নিধির তিয়াশার শব্দগুলো যেন তার কানে পৌঁছালো না। নিধি রোমান্টিত হয়ে বলল, অসভ্য শয়তান বাদর বেয়াদব লোক একটা। রোহিত যে কিছু বলতে যাবে ঠিক তখনই তিয়াশা কণ্ঠ উঁচিয়ে বলল, কি হচ্ছেটা কি নিধি, ছাড় স্যার ভাইয়াকে। আর একদম আমার ভাইয়া নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না স্যার। তিয়াশার ইশারায় নিধি কিছুটা অবাক হয়ে রোহিতের কলার ছেড়ে দিল। সাথে সাথে তিয়াশা একটু সতর্ক স্বরে বলল, নিধি শান্ত হয় এবার। এসব কি ভাইয়া? রোহিত যেন কিছুটা সংশয়াহত। সে চেষ্টা করলো ব্যাখ্যা দিতে, আমার কোনো দোষ নেই, আমি শুধু বলছিলাম যে ওনার ইয়ে। কিন্তু রোহিতের বাক্য শেষ হওয়ার আগে নিধি তার মুখ চেপে ধরল। চোখে রাগ, কণ্ঠে বিড়বিড় রাগান্বিত স্বরে সে বলল, অসভ্যতামিরও তো একটা লিমিট থাকা দরকার নাকি? এখন কি নিজের বোনের সামনে এই কথা বলবেন? মাথায় একটু ঘুলি নেই নাকি সবটা গোবর ভর্তি? রোহিত নিধির হাতটা তার মুখ থেকে সরালো। অজানা উত্তেজনা আর ব্যস্ত অনুভূতির মধ্যে সে ঠিক কী বলবে বা কী করবে তা নিয়ে এক ধরনের দ্বিধা অনুভব করছিল। নিধির দিকে তাকিয়ে রোহিত কিছুক্ষণ নিঃশব্দে স্থির হয়ে থাকলো, যেন শব্দ খুঁজছে নিজের ভেতর থেকে। শেষে বিড়বিড় করে বলতে শুরু করলো, তিয়াশা যে জিজ্ঞেস করলো, এখন না বললে তো ভাববে আমি কি না কি করে বসে আছি আপনার সাথে। বলদ! আপনার মতো বলদ আমি আমার জীবনে একটাও দেখি নাই। বলদ কোথাকার! একদম চুপ থাকবেন, তিয়াশা যা মন চায় তাই বলুক। কিন্তু ভুলেও যদি আপনি কিছু বলেন, নিজ বরাবর এমন একটা লাথি দেব কেঁদে কুল পাবেন না। পাশ থেকে তিয়াশা আবার ভ্রুকুচকে বলল, এই তোরা কি বিড়বিড় করছিস রে? তিয়াশার কণ্ঠে চমকে উঠল দুজনে। তড়িঘড়ি করে নিধি রোহিতের কাছ থেকে সরে এসে তিয়াশার কাছে দাঁড়িয়ে পড়ল। নিধি, তুই কি আমার ভাইকে আগে থেকেই চিনিস নাকি? নিধি বিরক্ত স্বরে উত্তর দিল, কেন রে, তোর ভাইকে আগে থেকে চিনতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি? তিয়াশা ভ্রুকুটি কুঁচকিয়ে বলল, তুই আর তোর তেড়ামি আর সহ্য হচ্ছে না, দুইটাই এখন এখান থেকে বিদায় হ। নিধি একটু ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, দোস্ত তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? না, আমার কিউট বান্ধবী, তোকে তাড়াচ্ছি না, বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন এখান থেকে চলে যা, কাল কলেজে কথা হবে। যা যা। নিধি ভ্রুকুচকে বলল, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, জ্বর সেরে গেলে কলেজে আসিস, বাই। বলে নিধি চলে যেতে লাগলো। যেতে যেতে রোহিতের দিকে ভ্রুকুচকে তাকে সোজাসুজি একটা মুখ খিচে ভেঙচি কাটলো। রোহিত তা দেখে রাগান্বিত চাহনি নিক্ষেপ করলো নিধির দিকে। নিধি তা দেখেও না দেখার ভান করে আর পিছনে না ফিরে না তাকিয়ে সোজা চলে গেল। তিয়াশা সবটা অবাক দৃষ্টিতে দেখছিল। অতপর সে ধীরে বলল, কি ভাইয়া? রোহিত একটু হেলাফেলা করে, এটা তোর বান্ধবী না বন্ধুরে? তিয়াশা চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, তাতে তোমার কি? রোহিত আনমনে বিড়বিড় করে বলল, কি ঝাঁজ মাইরি। তিয়াশা ভ্রুকুচকে বলল, কি বললে? কই কিছু না তো। ঠিক আছে। তারপর রোহিত কিছুটা উৎসাহ সহকারে জানতে চাইল, আগে তুই এটা বল, এই পাকা মরিচ কোথা থেকে তুলে আনলি? তিয়াশা স্বাভাবিকভাবে উত্তর দিল, বাড়ি থেকে। আরে না, আমার কথার মানে হলো এর বাড়ি কোথায়? বাড়ি দিয়ে তোমার কাজ কি শুনি? না কিছু না, আর একটু আগে আম্মুর কাছ থেকে শুনলাম তুই তোর কোন বান্ধবীর বাড়িতে গেছিস 1-2 দিন থাকার জন্য। হ্যাঁ গেছিলাম নিধিদের বাড়িতেই, কিন্তু ওদের পুরো বাড়ি রং করাচ্ছে তাই চলে আসছি। ও আচ্ছা, উপরে যা বিশ্রাম কর গিয়ে। হ্যাঁ যাচ্ছি। যেতে যেতে হঠাৎ সে মুচকি হেসে আবার সতর্কভাবে বলল, ভাইয়া সাবধান, মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস। তবে রে, বাঁচাও আম্মু। তিয়াশা চিৎকার করে বলল এবং সঙ্গে সঙ্গে জোরে এক দৌড় দিল। তিয়াশা চলে যেতেই রোহিত কি যেন একটা ভেবে মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল। রাত প্রায় 11টা। অফিস থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে কৌশিক। ভীষণ ক্লান্ত লাগছে তাকে, চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে আগে সোজা নিজের রুমে চলে আসে কৌশিক। কিছু না ভেবে হাতে তোয়ালে নিয়ে সোজা শাওয়ার নিতে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর শাওয়ার শেষ করে তোয়ালে মুড়ে বের হলো কৌশিক। এমন সময় হঠাৎ পুরো রুমটা অন্ধকার হয়ে গেল।
অন্ধকারের সঙ্গে সঙ্গে কৌশিক লক্ষ্য করল পুরো রুমটি সুন্দরভাবে সাজানো হয়েছে লাল ও নীল রঙের ছোট বড় মোমবাতি দিয়ে। ঠিক সেই মুহূর্তে বেলকনি থেকে ভেসে আসতে লাগলো মিষ্টি কণ্ঠে গুনগুন করা গান। কৌশিক তা শুনে আস্তে আস্তে বেলকনির দিকে এগোতে লাগলো। বেলকনিতে পা রাখতেই কৌশিকের চোখ কপাল বরাবর উঠে গেল। তার সামনে বসে মোমবাতি জ্বালাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে এক রমণী। রমণীর পরনে লাল শাড়ি, পায়ে আলতা, নুপুর পরা, দুই হাতে লাল চুড়ি, কোমরে সোনালি কোমরবন্ধনী, ঠোঁটে লাল লিপস্টিক, কানে ঝুমকো দুল, যা পেছনের চুলের সঙ্গে বেঁধে রাখা। হাঁটুর সমান চুলগুলো মুক্ত। মৃদু বাতাসে কয়েকটি চুল কৌশিকের মুখে এসে পড়ল। সঙ্গে সঙ্গে কৌশিক চোখ বুজে ফেলল। চুল থেকে ভেসে আসছিল সেই পরিচিত মিষ্টি ঘ্রাণ, যা সে আগে বহুবার অনুভব করেছে। কৌশিকের আর চিনতে দেরি হলো না, এই রমণী তার মায়াবতী, কৌশিক নীরচৌধুরীর মায়াবতী। কিন্তু এই সময়ে হঠাৎ এত রাতে মায়া এখানে কিভাবে এসেছে? কৌশিক ধীরে ধীরে তার দিকে এগোলো। রমণীর কাঁধে আলতো করে হাত রেখে নরম স্বরে বলল, মায়া তুই? মায়ের লাজুকতার ন্যায় নামিয়ে মুখটা নিচু করে আস্তে আস্তে চোখ খুলে তাকালো কৌশিকের দিকে। যেই তাকালো অমনি সাথে সাথে আচমকা খিচে চোখটা বন্ধ করে জোরে এক চিৎকার দিয়ে উঠল, আহ! চিৎকারের সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান হারিয়ে পড়ে গেল সোফার ওপর। কৌশিক কিছু বুঝতে পারল না, হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ের দিকে। ঠিক যখন ওর কাছে যাবে তখন হঠাৎ পায়ে যেন কিছু একটার বাধা অনুভব করলো। নিচে তাকাতেই কৌশিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দৃশ্যটা দেখা মুহূর্তেই তার মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সেই শুকনো গলায় দুবার ঢোক গিলল, তারপর বিড়বিড় করে বলল, না, নেই, পরনে তোয়ালে নেই। আহ! তাড়াতাড়ি নিচ থেকে তোয়ালেটা তুলে আষ্টেপৃষ্ঠে শরীরের সাথে জড়িয়ে নিল কৌশিক। তারপর এক চিলতে দুষ্টু হাসি হেসে বিড়বিড় করে বলল, আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল বেচারাই। একটু থেমে মায়ের দিকে ঝুঁকে মুচকি হেসে মৃদু স্বরে বলল, তোর ভাগ্যটা সত্যি ভালো রে মায়া। বিয়ের আগে বিনা টিকিটে সিনারি দেখে নিলি। বিয়ের আগে এমন সিনারি দেখার ভাগ্য কয়টা মেয়েরই বা হয় বল। আর এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করাও বড্ড দায় রে আমার মায়াবতী। তাই ওঠ এবার, বিনা টিকিটে সিনারির শো বন্ধ হয়ে গেছে রে। মরি ওঠ।